মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনার মাঝে আবারও কৌশল বদলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৬ এপ্রিল পর্যন্ত ইরানের জ্বালানি স্থাপনায় হামলার চিন্তা বাদ দিয়েছেন তিনি। ইরান সরকারের অনুরোধেই এই কাজ করেছেন বলে দাবি তার। এদিকে যুদ্ধ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীতে সেনা সংকট দেখা দিয়েছে বলে সতর্ক করেছেন ইসরায়েলি সেনাপ্রধান। অরিসুল ইসলামের প্রতিবেদন। বারবার কৌশল বদলাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলার কথা বললেও শেষ মুহূর্তে তা আবার পিছিয়ে দিয়েছেন। আলোচনায় অগ্রগতির দাবি তুলে নেওয়া এই সিদ্ধান্ত সংঘাত কমার সম্ভাবনা যেমন তৈরি করেছে, তেমনি নতুন করে অনিশ্চয়তাও বাড়িয়েছে। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প ঘোষণা দেন, ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও 10 দিন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইরান সরকারের অনুরোধেই এ কাজ করেছেন বলে দাবি তার। 6 এপ্রিল রাত 8টা পর্যন্ত হামলা চালানো হবে না বলে উল্লেখ করেন ট্রাম্প। তবে এদিন ইরানকে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসে অনুষ্ঠিত ক্যাবিনেট মিটিংয়ে পরমাণু ইস্যুতে উচ্চাকাঙ্ক্ষা ছেড়ে চুক্তিতে আসতে তেহরানকে আহ্বান জানান তিনি। অন্যথায় ইরানের জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ভয়াবহ দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে বলে হুঁশিয়ারি দেন। এদিন ন্যাটোকে শুধুমাত্র কাগজের বাঘ হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প দাবি করেছেন, সংকটের সময় এই জোট ওয়াশিংটনের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। ইরানকে তাদের পরমাণু উচ্চাকাঙ্ক্ষা চিরতরে ত্যাগ করতে হবে। তাদের সামনে এখন সুযোগ আছে শান্তির পথে ফেরার, কিন্তু তারা তা না করলে ভয়াবহ দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবো আমরা। তেহরান চুক্তিতে না আসলে হামলা চলতেই থাকবে। এদিকে নিজেদের অবস্থান থেকে অনড় যুদ্ধের দুই পক্ষই অব্যাহত রেখেছে হামলা পাল্টা হামলা। পূর্ব ভূমধ্যসাগরে জাহাজ ও ইসরায়েলের হাইফা বন্দরে তেলের ট্যাঙ্কে হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। এছাড়া সৌদি আরবের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। পাল্টা হামলা চালাচ্ছে আইডিএফও। ইরানের উর্মিয়া শহরে আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে বাহিনীটি। এছাড়া কোম শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় 6 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। ইরান ও লেবাননের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীতে সেনা সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতি চলতে থাকলে বাহিনীটি ভেঙে পড়বে বলে সতর্ক করেছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। অরিসুল ইসলাম, ৭১। ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার সময়সীমা পিছিয়ে দেওয়ার ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। শুক্রবার স্থানীয় সময় রাত ২:৩০টায় দেখা যায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ১.৫% কমেছে। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে $৯৩.০৭। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ১.৮% কমে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি $১০৬.১২। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শুরু করার পর থেকে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৫০% বেড়েছে, আর এই সময়ে ডব্লিউটিআই তেলের দাম বেড়েছে প্রায় ৪০%। বৃহস্পতিবার তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। শুক্রবার দাম কিছুটা কমলেও তা আগের দিনের সেই ধাক্কা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। তবে ইরান যুদ্ধ ধারণার চেয়ে দীর্ঘ হতে পারে এমন উদ্বেগের মধ্যে আজ তেলের বাজার গত দিনের চেয়ে কিছুটা স্বস্তিদায়ক। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ বশিরকে হত্যার দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের হাজির এলাকায় বশিরকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। ওই হত্যাকাণ্ড ইসরায়েলের চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে সংঘটিত হয়েছে বলে দাবি করে আইডিএফ। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলে ইরানের হামলা চালালে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হয়। এরই মধ্যে ইসরায়েলে হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ওই হামলার পর থেকে ২রা মার্চ থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে আইডিএফ। তাদের হামলায় এখন পর্যন্ত দেশটিতে ১১০০রও বেশি মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় ৩,৫০০। এছাড়া চলমান যুদ্ধের কারণে দেশটিতে বাস্তুচ্যুত হয়েছেন লক্ষাধিক মানুষ। হরমুজ প্রণালী পুনরায় চালুর উপায় খুঁজতে ৩৫টি দেশের প্রতিরক্ষা প্রধানদের নিয়ে জরুরি বৈঠক করেছে ফ্রান্স। বৃহস্পতিবার এই ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, সংঘাত কমলে কিভাবে নিরাপদে নৌ চলাচল পুনরুদ্ধার করা যায় তা নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে। মন্ত্রণালয় আরও জানিয়েছেন, বাণিজ্যিক জাহাজকে এসকর্ট দেয়া এবং নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ প্রতিরক্ষামূলক অভিযানের বিষয়টিও বিবেচনায় এসেছে। তবে কোন কোন দেশের প্রতিরক্ষা প্রধানরা বৈঠকে উপস্থিত ছিল সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য দেয়নি ফ্রান্স। এদিকে উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলা অব্যাহত রয়েছে।
সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে একদিনেই 15টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 11টি ড্রোন হামলা মোকাবিলা করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান যুদ্ধ নিয়ে নতুন বিতর্ক উস্কে দিলেন ব্রিটিশ কূটনীতিক স্যার রিচার্ড ডাল্টন। তার দাবি একটি মিথ্যার ভিত্তিতেই শুরু হয়েছিল এই যুদ্ধ। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইরানের পারমাণবিক হুমকির যে যুক্তি দেখানো হয়েছে তা সঠিক নয়। প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতটি প্রয়োজন ছিল। সম্প্রতি তুলসি গ্যাবার্ড ক্যাপিটাল হিলে মার্কিন গোয়েন্দা তথ্য তুলে ধরেন। তিনি জানান, জুনের হামলার পর ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পুনর্গঠন করার কোনো চেষ্টা করেনি। ডাল্টনের দাবি, এটি যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ থেকে ছড়ানো এক ধরনের প্রোপাগান্ডা, যার পক্ষে শক্ত কোনো প্রমাণ নেই। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রশ্নে কট্টরপন্থীদের মধ্যে বিতর্ক ক্রমেই জোরালো হয়ে উঠছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান হামলার প্রেক্ষাপটে তেহরান পারমাণবিক বোমা তৈরির পথে হাঁটবে কিনা তা এখন দেশটির ভেতরে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলো মনে করে আসছে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চায় বা অন্তত দ্রুত তা তৈরির সক্ষমতা অর্জন করতে চায়। তবে ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে। ইরান বলে আসছে, খামেনি পারমাণবিক অস্ত্রকে ইসলামে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন এবং দেশটি এখনও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT এর সদস্য। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা ইরানের কৌশলগত হিসাব বদলে দিতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে এতে ইরান হয়তো ভাবতে পারে যে বোমা না বানিয়ে বা NPT-তে থেকে তাদের লাভ কম। সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি সম্প্রতি একটি প্রতিবেদনে বলেছে, ইরানের উচিত দ্রুত NPT থেকে বের হয়ে আসা। একই সঙ্গে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালু রাখার কথাও বলা হয়েছে প্রতিবেদনে। এদিকে সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, শাসক গোষ্ঠীর ভেতরেও এই বিষয়ে মতভেদ রয়েছে। একদিকে রেভলিউশনারি গার্ড সহ কট্টরপন্থীরা বোমা তৈরির পক্ষে, অন্যদিকে রাজনৈতিক নেতৃত্বের একটি অংশ এই বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষজ্ঞদের মতে ইরান দীর্ঘদিন ধরে থ্রেশহোল্ড স্টেট হিসেবে থাকতে চেয়েছে, অর্থাৎ প্রয়োজনে দ্রুত বোমা তৈরির সক্ষমতা রাখা, কিন্তু সরাসরি বোমা তৈরি করে আন্তর্জাতিক বিচ্ছিন্নতায় না পড়া। তবে চলমান যুদ্ধ পরিস্থিতি এই নীতি বদলাতে পারে। অতীতে রেভলিউশনারি গার্ডের কমান্ডাররা সতর্ক করেছিলেন, রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়লে ইরান সরাসরি পারমাণবিক বোমা তৈরির পথে যেতে পারে। এদিকে খামেনির দেওয়া ফতোয়া, যেখানে পারমাণবিক অস্ত্রকে হারাম বলা হয়েছিল, তা তার মৃত্যুর পর কার্যকর থাকবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। নতুন সর্বোচ্চ নেতা হিসেবে তার ছেলে মুস্তফা খামেনি দায়িত্ব নিলেও তিনি এখনও প্রকাশ্যে আসেননি। মনিরুজ্জামান বাবু, ৭১। ইরান যুদ্ধের ভয়াবহতায় ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তির সমরাস্ত্র। পরিস্থিতি সামাল দিতে ইউক্রেনের জন্য বরাদ্দ করা অস্ত্র ও গোলাবারুদ মধ্যপ্রাচ্যে সরিয়ে নেয়ার কথা ভাবছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। তবে এই পরিকল্পনা কার্যকর হলে রাশিয়ার বিরুদ্ধে লড়াইরত ইউক্রেন বড় ধরনের সামরিক সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। 4 সপ্তাহেরও কম সময়ের যুদ্ধে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানে 9,000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এই বিপুল পরিমাণ হামলায় যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্রের মজুদ দ্রুত শেষ হয়ে আসছে। ফলে কিয়েভকে দেওয়ার কথা ছিল এমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইল এখন মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে পাঠানোর চিন্তা করা হচ্ছে। পেন্টাগন যে অস্ত্রগুলো ইউক্রেন থেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছে তার মধ্যে অন্যতম হল ন্যাটোর একটি বিশেষ কর্মসূচির আওতায় কেনা ইন্টারসেপ্টর মিসাইল। গত বছর চালু হওয়া প্রায়োরিটাইজড ইউক্রেন রিকোয়ারমেন্টস লিস্ট উদ্যোগের মাধ্যমে বন্ধু দেশগুলো কিয়েভের জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরাসরি অস্ত্র কিনত। ট্রাম্প প্রশাসন ইউক্রেনের সরাসরি নিরাপত্তা সহায়তা কমিয়ে দিলেও এই উদ্যোগের মাধ্যমে এতদিন অস্ত্রের সরবরাহ সচল ছিল। ন্যাটোর এক কর্মকর্তা জানিয়েছেন, গত গ্রীষ্ম থেকে ইউক্রেনের প্যাট্রিয়ট ব্যাটারির 75% মিসাইল ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় সব গোলাবারুদ এই কর্মসূচির মাধ্যমেই সরবরাহ করা হয়েছে। এখন সেই সরবরাহে টান পড়লে রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলার সামনে কিয়েভ কার্যত নিরস্ত্র হয়ে পড়বে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তির মাধ্যমে ইউক্রেন যুদ্ধ শেষ করার যে উচ্চাকাঙ্ক্ষা দেখাচ্ছেন, তার মধ্যে ওই উদ্যোগ ছিল ন্যাটোর জন্য কিয়েভকে সুরক্ষিত রাখার একটি বিকল্প পথ। As far as $200 billion, I think that পেন্টাগন ইতোমধ্যে ইউরোপ ও পূর্ব এশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্যাট্রিয়ট এবং থার্ডের মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সরিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধীনে নিয়ে এসেছে। উদ্দেশ্য হলো ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে পারস্য উপসাগরীয় মিত্র ও মার্কিন বাহিনীকে রক্ষা করা। ইরান যুদ্ধের ব্যয় মেটাতে ট্রাম্প প্রশাসন কংগ্রেসের কাছে $200 বিলিয়ন বেশি সম্পূরক প্রতিরক্ষা বাজেটের আবেদন করার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যেই সোমবার পেন্টাগন কংগ্রেসকে জানিয়েছে যে তারা ওই কর্মসূচির আওতায় ন্যাটো দেশগুলোর দেয়া প্রায় $750 মিলিয়ন ইউক্রেনে না পাঠিয়ে মার্কিন সামরিক বাহিনীর নিজস্ব মজুদ গড়তে ব্যবহার করতে চায়। সৃষ্টি ঘটক, ৭১। উপসাগরীয় অঞ্চলের চলমান সংঘাতের বিশেষ পরিস্থিতির মধ্যেও যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতায় কুয়েতে উদযাপিত হয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। কুয়েত সরকারের জনসমাগমে সতর্কতামূলক নিষেধাজ্ঞার কারণে সীমিত পরিসরে দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে আয়োজন করা হয় দিবসটির নানা কর্মসূচি। দিনের শুরুতে রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। প্রদর্শন করা হয় বিশেষ প্রামাণ্য চিত্র। বক্তব্যে রাষ্ট্রদূত গভীর শ্রদ্ধায় স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি তৈরির দায়ে যুক্তরাষ্ট্রে বড় ধরনের আইনি ধাক্কা খেল প্রযুক্তি জায়ান্ট মেটা ও গুগল। লস অ্যাঞ্জেলেসের একটি জুরি বোর্ড বুধবার এক রায়ে প্রতিষ্ঠান দুটিকে দোষী সাব্যস্ত করে $7 লাখ জরিমানা করেছেন। অ্যাপগুলোর নকশায় গুরুতর গাফিলতি ছিল বলে মনে করেন জুরি বোর্ড। দর্শক, আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ বাড়ছে সারা বিশ্বে। এর মধ্যেই ঐতিহাসিক এক রায় এসেছে যুক্তরাষ্ট্রে। মানসিক স্বাস্থ্যের ক্ষতি ও আসক্তি তৈরির অভিযোগে মেটা ও গুগলকে দায়ী করেছে জুরি বোর্ড। দেয়া হয়েছে $60 লাখ জরিমানার নির্দেশ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি জুরি বোর্ড ঐতিহাসিক এই রায় ঘোষণা করে। রায় অনুযায়ী ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক মেটাকে দিতে হবে $42 লাখ, আর ইউটিউবের মালিক গুগলকে দিতে হবে $18 লাখ ক্ষতিপূরণ। মামলার সূত্রপাত 20 বছর বয়সী এক তরুণী কেলির অভিযোগ থেকে। তিনি দাবি করেন ছোটবেলা থেকেই ইউটিউব ও ইনস্টাগ্রামের ইনফিনিট স্ক্রলের মতো ফিচার তাকে আসক্ত করে তোলে, যার ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তার মানসিক স্বাস্থ্য। জুরি বোর্ড তাদের পর্যবেক্ষণে জানিয়েছে অ্যাপগুলোর নকশায় গুরুতর গাফিলতি ছিল, সেই সাথে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে ব্যবহারকারীদের সতর্ক করতে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানগুলো। বিশেষজ্ঞরা বলছেন এই মামলায় প্ল্যাটফর্মের ডিজাইন বা কাঠামোগত ত্রুটিকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তার প্রভাব পড়তে পারে ভবিষ্যতের অ্যাপ ডিজাইনে। তখন হয়তো ব্যবহারকারীর মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা আরও বেশি গুরুত্ব পাবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অন্তত 20টি অঙ্গরাজ্যে শিশুদের সোশ্যাল মিডিয়া আসক্তি কমাতে বিভিন্ন আইন পাশ হয়েছে। এই রায়ের পর ফেডারেল পর্যায়েও কঠোর আইন প্রণয়নের চাপ বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমার মনে হয় এই রায় নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাবে ইউরোপের দেশগুলোতে। ভবিষ্যতে আরও আইন আসতে পারে, তাতে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বদলে যাবে। মেটা ও গুগল অবশ্য এই রায় মানতে নারাজ। উভয় প্রতিষ্ঠানের মুখপাত্ররা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন। এই রায়ের সঙ্গে একমত না আমরা। আদালতে আপিল করব। কিশোরদের মানসিক স্বাস্থ্য এমনিতেই জটিল হয়, এটা শুধু একটা অ্যাপের কারণে হয় না। আমরা নিজেদের অবস্থান শক্তভাবে তুলে ধরব। আশা করছি অনলাইনে কিশোরদের নিরাপত্তা নিয়ে আমরা ঠিকভাবেই কাজ করছি। বড় কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর প্রভাব নিয়ে এটাই প্রথম কোনো জুরির রায়, যা ভবিষ্যতে একই ধরনের হাজারো মামলার পথ প্রশস্ত করবে বলে ধারণা করা হচ্ছে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।